আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড ইয়ারদের যে সাবজেক্ট রয়েছে কি কি রয়েছে না, প্রথমে হিস্টোসাইটো, এগুলো প্যাথোলজির আন্ডারে পড়ে যাচ্ছে, এগুলো পরে আলোচনা হবে। তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি, এটাও আমার এখন করাবো না, আমি করাবো আজকে হচ্ছে এই প্যারাসাইটোলজি, মাইকোলজি, ভাইরোলজি আর এন্টেমোলজি যে রয়েছে, এর মধ্যে ভাইরোলজিটা বলবো। দেখো টোটাল 4খানা রয়েছে, আমি এন্টেমোলজি বাদ দিই। এন্টেমোলজি থেকে কোশ্চেন আসতেও পারে নাও পারে, যদি আসে ওই 5 নাম্বার মতো আসবে, হতে পারে একটা বড় শর্ট কোশ্চেন, একটা বড় কোশ্চেন, এইভাবে টোটাল 5 ধরে রাখো এন্টেমোলজি থেকে। 100-র মধ্যে 5 এন্টেমোলজি, তাহলে পড়ে রইল আমাদের 95। এবার প্যারাসাইটোলজি, মাইকোলজি, ভাইরোলজি, এই তিনটে ধরো, আমি এটা 90 ধরে নিলাম, 95 বাদ দিই 90 ধরে নিলাম, 90 নাম্বার পড়ে রয়েছে। তো তিনটে তাহলে ভাগ করলে কত হবে আমাদের? 30 করে হচ্ছে প্রত্যেকটা থেকে, মানে প্যারাসাইটোলজি থেকে 30, মাইকোলজি থেকে 30, ভাইরোলজি থেকে 30। কিন্তু প্যারাসাইটোলজি থেকে 40 নাম্বার মতো আছে, মাইকোলজি থেকে 20, আর ভাইরোলজি থেকে বাকি 30 নাম্বার আছে। তাহলে আমরা আজকে যেটা পড়বো যে ভাইরোলজি, এখান থেকে জেনে রাখবে 30 নাম্বার আছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর মাইকোলজি আমি সেইভাবে, এবার তুমি বলছো যে কোনটা সহজ হবে আর কোনটা কঠিন হবে, আমি সবসময় সাজেস্ট করবো প্যারাসাইটোলজি করতে, কারণ ওখান থেকে আমাদের 40 নাম্বার আসবে, প্যারাসাইটোলজি থেকে 40 নাম্বার আসবে, আর মাইকোলজি থেকে 20। এই দুটো যদি করা হয় তো আরামসে 60 উঠে যাবে, ঠিক আছে। তো 40 আর এদিকে 20, এই দুটো ভালো করে করতে হবে। আর এন্টেমোলজির একটাই শুধু পিডিএফ দেওয়া রয়েছে, পুরো ওইটা শুধু পড়লেই হবে, ওখানে যা যা রয়েছে ওটা পড়লেই যথেষ্ট এন্টেমোলজি। আর ভাইরোলজি থেকে একটু কঠিন প্রশ্ন আছে, কীরকম প্রশ্ন আছে এগুলো সব বলে দেবো, ভালো করে প্যারাসাইটোলজি আর মাইকোলজিটা পড়বে, তাহলেই হবে। বোঝা গেছে পায়েল? আচ্ছা, আর ডিপ্লোমা সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদেরও সেম, তাদেরকে বলবো প্যারাসাইটোলজি আর মাইকোলজির ওপর জোর দিতে। আর বায়োলজি থেকে কি পড়তে হবে এগুলো বলে দেবো। দেখো আমরা এখানে বায়োলজির সিলেবাসটা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে ধরো এই 10টা মতো এরকম টপিক রয়েছে, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক বায়োলজি থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রথমটাই। এটা শুধু তোমাদের এই পরীক্ষা বলে নয়, কলেজের পরীক্ষা বলে নয়, পরবর্তীকালে যখন পরীক্ষাগুলো দেবে কম্পিটিটিভ, এইখান থেকে বেশি প্রশ্ন আসবে। জেনারেল ক্যারেক্টার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ভাইরাস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আসবে যে কোন ভাইরাস, আরএনএ ভাইরাস, তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা আরএনএ ভাইরাস। আমরা কি জানি জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ হতে পারে বা ডিএনএ হতে পারে, দুটো কখনো একসাথে থাকবে না, হয় এটা বা ওটা, ঠিক আছে। কে আরএনএ ভাইরাস, কে ডিএনএ ভাইরাস, এইগুলো পরীক্ষায় আসবে। তারপরে হচ্ছে এদের স্ট্রাকচার রয়েছে, যেমন হচ্ছে আইকোসাহেড্রাল, মানে এদের ক্যাপসিড, এইগুলো সমস্ত স্ট্রাকচারগুলো পরীক্ষায় আসে, এগুলো ভালো করে করতে হবে এমসিকিউ এর জন্য। আর ক্লাসিফিকেশন অফ ভাইরাসের কিছু ক্লাসিফিকেশন করা হচ্ছে, এগুলো আজকে আমরা সবই পড়বো, এটার উপর জোরটা দিতে হবে ভাইরোলজিতে। তবে হচ্ছে ব্যাকটেরিওফাজ থেকে যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে একটাই প্রশ্ন, এগুলো আজকে সব বলে দেবো, লাইটিক আর লাইসোজেনি সাইকেল, লাইটিক সাইকেল আর লাইসোজেনি সাইকেল ব্যাকটেরিওফাজ থেকে আসবে। পক্স, তারপর হচ্ছে অ্যাডিনো হারপিস, ঠিক আছে, অর্থোমিক্সো প্যারামিক্সো, আর হেপাটাইটিস। এখানে হেপাটাইটিসটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। হেপাটাইটিসের তো ভাগ রয়েছে, হেপাটাইটিস এ, বি, ই, ডি, এগুলো যে ভাগগুলো রয়েছে, এ, ই, ডি, ঠিক আছে, সি, এই যে সমস্ত ভাগগুলো রয়েছে, এদের রুট অফ ট্রান্সমিশন পড়তে হবে, কে কীভাবে যায়, কোন হেপাটাইটিস ভাইরাসের ভ্যাকসিন রয়েছে, কার ভ্যাকসিন নেই, কে বেশি ডিজিজ কজ করতে পারে সিভিয়ার, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর তার সাথে এদের ল্যাব ডায়াগনোসিসটা আর এদের প্যাথোজেনেসিস, এইটা 5 নাম্বার কি 10 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তারপরে আসছে হচ্ছে র্যাবডো মানে হচ্ছে কিন্তু রেবিস, র্যাবডো হচ্ছে একটা ফ্যামিলি, এর আন্ডারে একটা ভাইরাস আছে, যার নাম র্যাবিস ভাইরাস, ঠিক আছে, এখান থেকে একটু প্রশ্ন আসতে পারে। আর এদিকে হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস শুধু নামগুলো পড়লেই যথেষ্ট, আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। আর
সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইরাস যদি কিছু থেকে থাকে, প্রথম ভাইরাস যেটা সেটা হচ্ছে এইচআইভি, তারপরে হেপাটাইটিস। এইচআইভি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইরাস। এবার আসি এইচআইভি থেকে আমাদের কী কী পড়তে হবে। এইচআইভি থেকে আমাদের প্রথম পড়তে হবে এর রুটগুলো। এবার জানতে হবে এইচআইভির রুটগুলো কী কী ছিল, মানে মোড অফ ট্রান্সমিশন। রুট কী কী ছিল, রুট কী কী ছিল? রুট ছিল হচ্ছে একটা হচ্ছে সেক্সুয়াল, তারপরে হচ্ছে পেরিনেটাল, আর একটা হচ্ছে প্যারেন্টাল। সেক্সুয়াল মানে বুঝতে পারছি, ধরো এইচআইভি ইনফেক্টেড কোনো পার্সনের সাথে যদি মিলিত হয় কেউ, তাহলে সেক্সুয়াল রুটে চলে আসতে পারে এইচআইভি একটা পেশেন্টের শরীর থেকে অন্য একজন সুস্থ মানুষের শরীরে। তারপরে কি না, পেরিনেটাল। পেরিনেটাল মানে হচ্ছে মাদার থেকে বেবি, মাদার থেকে বেবির মধ্যে যখন আসবে, থ্রু প্ল্যাসেন্টা হতে পারে, ব্রেস্ট মিল্ক হতে পারে, ঠিক আছে, ব্রেস্ট মিল্ক বা প্ল্যাসেন্টার থ্রুতে যদি মাদার থেকে বেবির মধ্যে আসে সেটা হবে পেরিনেটাল। কিন্তু প্যারেন্টাল হচ্ছে বংশগত। প্যারেন্টাল মানে হচ্ছে বংশগত, মানে বাড়ির কারো ছিল তার থেকে এরকম হয়ে যাচ্ছে, প্যারেন্টাল একে বলা হয়। অনেকে কি ভুল করে যে প্যারেন্টাল মানে মা থেকে বাবা, মা থেকে বাচ্চা করে ফেলে। না, পেরিনেটাল মানে হচ্ছে মাদার বেবি ফিটাস, আর প্যারেন্টাল মানে হচ্ছে বংশগত, ইনহেরিট। ঠিক আছে, তাহলে তিনখানা রুট, এই রুটটা কিন্তু 5 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, এইচআইভি রুট। এতটুকু বোঝা গেছে এইটা? এইটুকুর মধ্যে কোনো ডাউট থাকলে বলো, তাহলে এবার পরেরটা এগোবো। এবার তুমি দিদি বললে না ওই পক্স ভাইরাস আর ওই হার্পিস বা অ্যাডিনোভাইরাস, ওই তিনটের মধ্যে কোনগুলো করবো? হ্যাঁ বলছি, দাঁড়াও আগে এইচআইভিটা কমপ্লিট করি। তাহলে এইচআইভি থেকে কি পড়তে হবে, রুটগুলো পড়তে হবে, ঠিক আছে, সেক্সুয়াল, পেরিনেটাল, প্যারেন্টাল। এবার এইরকম সেম রুট আরও একটা দুটো ভাইরাসের হতে পারে, এগুলো একটু পড়ে নেবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট এইচআইভি থেকে, রুট আমাদের শরীরে তো ঢুকে পড়লে এইচআইভি, এরপরে কি করবে? এরপর আমাদের ডিজিজ করবে, এরপর আমাদের শরীরে কি করবে, ইনফেকশন করবে। তো ইনফেকশনটা কীভাবে করবে, এর মুড পড়তে হবে, মুড অফ ইনফেকশন। কীভাবে ইনফেকশন করবে, প্যাথোজেনেসিস, সহজ কথা থেকে বলে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা কীভাবে পড়তে হবে, এই ধরো একটা সেল রাখা রয়েছে, এখানে আসছে এইচআইভি, তারপরে এন্ডোসাইটোসিস করে এখানে অনেক কিছু আসবে, CCRX, এইগুলো সমস্ত কিছু আসবে, সাইটোসিস করে ভেতরে ঢুকছে, ভেতরে এইচআইভি শুধু ভাইরাসের ডিএনএটা জিনোমটা ঢুকে পড়বে, ঠিক আছে, আরএনএটা ঢুকে পড়বে। জিনোম ঢুকলো, জিনোম ঢুকে একে ভেঙে দেওয়া হবে, জিনোমকে ভেঙে দিয়ে এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডের এরকম করে দেওয়া হবে, তারপর একে টুকরো টুকরো করে দিয়ে হবে। তারপর একটা এখানে যে ব্যাকটেরিয়ার যে রয়েছে, ব্যাকটেরিয়ার সেলের ভেতরটা ঢুকেছে, বা যে কোনো মানুষের সেলের মধ্যে ঢুকেছে, সেলের মধ্যে কে থাকে, আমাদের নর্মাল সেলে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যেও ধরো আমাদের ডিএনএ রয়েছে। এবার এই ভাইরাসের জিনিসটা এর মধ্যে গিয়ে ইন্টিগ্রেট হয়ে যাবে, মানে এটা ধরো আমাদের নর্মাল ডিএনএটা ছিল, এবার ভাইরাসের ডিএনএটা এসে কি করবে, দেখো ভাইরাসের এখানে এটা ছিল ভাইরাসের জিনোম, এ কী করবে, এখানের ভেতরে ঢুকে যাবে, ইন্টিগ্রেস বলে একটা এনজাইম রয়েছে, ইন্টিগ্রেট করে দেবে। একে কী করবে, এখানে এখানে এই যে ভাইরাসের যেটা ছিল, এইচআইভির যেটা জিনোম ছিল, একে ইন্টিগ্রেট করে দেবে, মানে আমাদের নর্মাল ডিএনএর ভেতরে এইচআইভির ডিএনএ ঢুকে গেল। এবার পরবর্তীকালে যখন এই সেলটা আবার রেপ্লিকেট করবে না, তখন এইটাকে নিয়ে করবে, মানে একটা নতুন রকম জিনিস তৈরি হয়ে গেল, নতুন একটা জেনেটিক ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেল। এইচআইভি এইভাবেই ইনফেকশান করে থাকে। তো মোড অফ ইনফেকশান করতে হবে, এরপর ইনফেকশান তো করে ফেললো শরীরে, রেপ্লিকেশানও করে ফেললো, এটাই রেপ্লিকেশান। এরপরে কি করবে, এরপরে তার সিমটমস দেখা যাবে। সিমটমস, এইচআইভি কী রোগ করে, এইচআইভি কী রোগ করে, এডস এর ফুল ফর্ম, এইচআইভির ফুল ফর্ম আর এডস এর ফুল ফর্ম, এগুলো খুব ভালো করে করবে।
এইচআইভি অটো ইমিউন ডিজিজ সিনড্রোম বলতে না না এইচআইভির সাথে অটো ইমিউন আসবেই না একটুকু। এইচআইভি তো ওটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তাহলে এ কি না? দেখো এইচআইভির ফুল ফর্ম না, ভাইরাস আসবে কেন এই এইডস এই টার্মে? তুমি ভাব ঠিক বলেছো। এইচআইভি ফুল ফর্ম কি বলছি আমরা? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস মানে আমাদের ইমিউনিটিকে কমিয়ে দেবে এরকম একটা ভাইরাস। তো যদি আমাদের ইমিউনিটিকে কমিয়ে দেয় তাহলে আমাদের কি হবে? আমাদের শরীর ইমিউনিটি কমে যাবে, তার যেই রোগটা করবে তার নাম এডস। এডসের ফুল ফর্ম কি? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। সিনড্রোম কেন বলছি? কারণ অনেকগুলো সিমটমস নিয়ে একটা সিনড্রোম হয়। সিমটমস হচ্ছে সিঙ্গুলার, আর অনেক সিমটমস নিয়ে সিনড্রোম হয়। সিনড্রোম হচ্ছে প্লুরাল। তো এইচআইভি কি করছে? আমাদের ইমিউনিটিকে পুরো কমিয়ে দিচ্ছে। এই জন্যেই অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এডস এই রোগটা করে। এডসের ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে যে এডসের ল্যাব ডায়াগনোসিস, মানে কিন্তু এইচআইভিটাই করতে হবে। তো ডিজিজ কী করছে? এডস করছে। তো পরীক্ষায় শর্ট নোটে এডসও দিতে পারে। তো আমাদের এইচআইভি নিয়ে লিখতে হবে। এবার এডস এলো, এবার এর কী করতে হবে? এর ল্যাব ডায়াগনোসিস আমাদের করতে হবে। এটা পরীক্ষার জন্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ল্যাব ডায়াগনোসিস। এইচআইভি জেনে কিছু করে যাও বা না যাও পরীক্ষাতে, হেপাটাইটিস, এইচআইভি আর এই প্রথম যেটা রয়েছে জেনারেল ক্যারেক্টার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ভাইরাস, এই তিনটে টপিক কখনো ছেড়ে যাবে না। এই তিনটে অবশ্যই করবে, ঠিক আছে? ল্যাব ডায়াগনোসিস করতে হবে। তো আমাদের স্যাম্পল নিতে হবে, ঠিক আছে? এবার একটা জিনিস, এইচআইভি টেস্টে কোথায় করা হয়? সমস্ত বেশিরভাগ সরকারি হসপিটালে একটা সেকশন থাকে যাকে বলা হয় আইসিটিসি, ঠিক আছে? আইসিটিসি বলে একটা ডিপার্টমেন্ট থাকে, এখানে এইচআইভি টেস্ট করা হয়। এই আইসিটিসির ফুল ফর্মটা কেউ জানো? হ্যাঁ ম্যাম, ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। হ্যাঁ, ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। এখানে মেনলি এইচআইভি টেস্ট করা হয় এবং তারপরে যারা ইনফেক্টেড হয়, ধরা পড়ে গেল, এবং তাদের কাউন্সেলিং করা হয়, মানে ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। আইসিটির ফুল ফর্ম পড়ে রাখবো, এমসিকিউতে আসতে পারে আইসিটিসির ফুল ফর্ম। এটা কিন্তু অনেক জায়গায় ধরে, আইসিটিসির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। মানে এখানে আগে টেস্ট করা হবে যে তার এইচআইভি পজিটিভ কি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে এবার তার কাউন্সেলিং করা হবে, তাকে বোঝাবে যে এইটা করবে না, এটা করবেন ভাবে বোঝাবে। আর তার সাথে তাদের ওষুধও দেওয়া হবে, তাদেরকে মাসে মাসে একবার করে আসতে হবে, ওষুধ দেবে। তারপর হচ্ছে তাদের আবার টেস্ট করা হবে, মানে রেগুলার টেস্টের মধ্যে এরা থাকবে। দুটো টেস্ট করা হয়, একটা হচ্ছে CD4 কাউন্ট, CD4+ যে রিসেপ্টার আছে সেটা কাউন্ট করবে, আর একটা হচ্ছে ভাইরাল লোড, মানে কতটা ভাইরাস মানে এর মধ্যে রয়েছে, মানে ঠিকঠাক ওষুধের কাজ হচ্ছে কিনা। ভাইরাল লোড চেক করা হয়, ভাইরাল লোডটাকে আস্তে আস্তে কমানো হয় ওষুধ দিয়ে। যদি ঠিকঠাক ওষুধে কাজ হয়, যদি সে ঠিকঠাক ওষুধ খায় তাহলে ভাইরাল লোড আস্তে আস্তে কমে যাবে, বাট ঠিকঠাক একটা মেনটেনে থাকবে। আর CD4 কাউন্ট করা হয়, ঠিক আছে? CD4 কি? CD4 কি এইচআইভি ভাইরাসের থাকে? না, CD4 কিছু কিছু স্পেসিফিক সেলের মধ্যে থাকে আমাদের শরীরের সেলে। ম্যাক্রোফাজ হতে পারে, ল্যাঙ্গারহ্যান্স সেল হতে পারে, ঠিক আছে? এই সমস্ত সেলগুলোর গায়েতে ধরো ম্যাক্রোফাজেই থাকে, ম্যাক্রোফাজে CD4 থাকে। এই সমস্ত সেলগুলো স্পেসিফিক, এই সেলগুলোতে CD4 থাকে। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট MCQ, এইচআইভি ভাইরাস কোন সেলগুলোকে ইনফেক্ট করে? এইচআইভি ভাইরাস কোন সেলগুলোকে ইনফেক্ট করে? মানে সমস্ত ভাইরাস, বা যেমন ম্যালেরিয়া একটা প্যারাসাইট, এ কাকে অ্যাটাক করে? আমাদের আরবিসিকে। ম্যালেরিয়া আমাদের আরবিসিকে অ্যাটাক করে। সেই রকমই এইচআইভি ভাইরাস কাকে অ্যাটাক করে বলতে পারবে? এইচআইভি ভাইরাস কাকে অ্যাটাক করে? লিম্ফোসাইট হবে কি?
CD4 যুক্ত সেল বা লিম্ফোসাইট যেটা হবে হ্যাঁ হ্যাঁ ওটাই, শুধু লিম্ফোসাইট নয়, এটা হতে পারে ল্যাঙ্গারহ্যান্স সেল, ম্যাক্রোফাজ। যেই সমস্ত আমাদের বডিতে যেই সমস্ত সেলের ভেতরে এই CD4 রিসেপ্টর থাকবে, ধরো এটা একটা আমি সেল আঁকছি, ম্যাক্রোফাজে ধরো আঁকলাম, এর যদি এরকম CD4 যদি থাকে, ধরো এটা CD4, যদি এর CD4 থাকে, যেই সমস্ত সেলের CD4 থাকবে, CD4 হচ্ছে একটা রিসেপ্টর, এই রিসেপ্টরের গায়ে HIV এসে আটকাতে পারে। আর HIV ভাইরাস এলো এর সাথে আটকাবে। যেই সমস্ত সেলের মধ্যে এই CD4 থাকবে রিসেপ্টর হিসাবে, তাদেরকেই HIV কেবলমাত্র অ্যাটাক করবে। এটা ভালো করে মাথায় রাখবে। আমি একটা PDF দিয়েছিলাম, ড্রাইভে রয়েছে HIV নিয়ে, হাতে লেখা, ওইটা ভালো করে পড়ো, ওতে সব দিয়ে রাখা রয়েছে। তো পরীক্ষার জন্য এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। HIV কাদেরকে ইনফেক্ট করবে? শুধু সেই সমস্ত সেলগুলোকেই করবে যাদের এই CD4 রিসেপ্টর থাকবে। এরকম এক্সাম্পল হচ্ছে ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে যেমন লিম্ফোসাইট বললে, তারপর হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল, ঠিক আছে, আরও অনেক সেল রয়েছে, কুফার সেল, এই সমস্ত সেলগুলোকে ইনফেক্ট করবে। NK সেল, ন্যাচারাল কিলার সেল, এগুলো সম্পর্কে তোমরা পরবর্তীকালে CD4 এগুলো সব থার্ড ইয়ারে পড়বে। আর ডিপ্লোমাতে যেহেতু ইমিউনোলজি নেই, তো তোমরা এগুলো পাবে না, যদি ল্যাটারালে ভর্তি হও তখন পাবে ইমিউনোলজিতে। আমি সাজেস্ট করবো এগুলো নিয়ে সব পড়ো, ঠিক আছে। ইমিউনোলজি খুব ইম্পর্টেন্ট টপিক, ইমিউনোলজি না বুঝলে এগুলো পরবর্তীকালে এগুলো সব প্রবলেম হয়। CD4 এর ফুল ফর্মটা কি না, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, এটুকু মাথায় রাখো, ব্যাস। তাহলে এইটা বুঝলাম যে CD4 এই একটা রিসেপ্টর, এরকম একটা বাইরে রিসেপ্টর থাকে, মানে দরজা, এ সিগন্যাল দেয় কাকে? HIV-কে। HIV এর প্রতি অ্যাট্রাক্ট হয়, তো এইটা যাদের মধ্যে থাকবে HIV তাদেরকে ইনফেক্ট করবে। আর এই দেখো, এই যে ম্যাক্রোফাজ, NK সেল, ঠিক আছে, লিম্ফোসাইট, এরা সমস্ত কিছু কি, এরা সব হচ্ছে আমাদের ইমিউন সেল, এরা আমাদের ইমিউনিটির সাথে সম্পর্কিত। যদি এই সমস্ত সেলগুলোকে মেরে ফেলে HIV, তাহলে আমাদের ইমিউনিটি এই জন্যই লো হয়ে যায়। তাহলে এটা বোঝা গেছে কেন আমাদের ইমিউনিটি লো হয়ে যায়। পায়েল, এটা দেখো পরীক্ষা কিন্তু এইটাও আসতে পারে যে, আচ্ছা HIV কেন আমাদের ইমিউনিটিকেই ধ্বংস করে দিচ্ছে, কেন ওকে এটাই বলা হচ্ছে যে ইমিউনো। তাহলে HIV কেন আমাদের ইমিউনিটিকে কমিয়ে দিচ্ছে? প্রথম কারণ, HIV কাদেরকে ইনফেক্ট করে? যেমন আমাদের ম্যালেরিয়া প্যারাসাইট প্লাজমোডিয়াম কাকে অ্যাট্রাক্ট করে, কার ক্ষতি করে? আমাদের RBCর ক্ষতি করে। সেই রকমই HIV, এই আমাদের ধরো এটা একটা সেল রয়েছে, এটা একটা সেল রয়েছে, সেলের ভেতর নিউক্লিয়াস রয়েছে, এটা একটা সেল। এবার এই সেলের গায়ে একটা বিশেষ একটা জিনিস রয়েছে, ঠিক আছে, এই বিশেষ জিনিস একটা রয়েছে, রিসেপ্টর, একটা বিশেষ রিসেপ্টর রয়েছে, সেই রিসেপ্টরটার নাম হচ্ছে CD4+। এই রিসেপ্টরটা সমস্ত সেলের কাছে থাকে না, কিছু কিছু স্পেশাল সেল রয়েছে যাদের ক্ষেত্রে এই CD4টা থাকে, যেমন হচ্ছে ম্যাক্রোফাজ, তারপরে হচ্ছে আমাদের লিম্ফোসাইট, NK সেল, ঠিক আছে, ল্যাঙ্গারহ্যান্স সেল, মানে সমস্ত ইমিউনিটির সাথে সম্পর্কিত সমস্ত সেলের গায়েতে এই CD4টা থাকে। সেরকম কিছু কিছু স্পেশাল সেল রয়েছে, এই সেলগুলোই থাকে। এবার এই সেলের গায়েতে এই CD4 রয়েছে। এবার এই CD4 কি করে? CD4 হচ্ছে একটা রিসেপ্টর বা একটা দরজার মতো। মানে আমরা ধরো কখনো চিড়িয়াখানায় গেছি, চিড়িয়াখানায় স্পেশাল জায়গাগুলো, ধরো আমি সাপ দেখতে গেছি, তাহলে আমাকে সেইখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। আমি যে টিকিট কাটি তবেই আমাকে ঢুকতে দেবে সামনে, টিকিট কাউন্টারের সামনে, মানে কেউ একজন থাকবে বসে, যে আমার টিকিটটা দেখবে ওই সাপের ওখানে ঢোকার জন্য প্রদর্শনীর কাছে। সেই রকমই এই CD4টা হচ্ছে টিকিট, এটা হয় সেলের গায়ে আটকানো রয়েছে, এটা হচ্ছে টিকিট, ঠিক আছে। এখানে টিকিট যে চেক করবে, এটা হচ্ছে CD4টার টিকিট চেক করে। এবার ধরো আমরা ঢুকছি, আমাদের হাতে টিকিট রয়েছে, আমরা ঢুকছি, যে ঢুকছে সেটাই হচ্ছে ধরো HIV ভাইরাস, এটা হচ্ছে HIV ভাইরাস যখন আসছে, এইখানে টিকিট দেখাচ্ছে হাত দিয়ে, মানে হাত বাড়াচ্ছে টিকিটটা দেখানোর জন্য। তারপর আরও চেকিং হয়ে ঢুকতে দিচ্ছে, মানে
CD4টা হচ্ছে টিকিটের ওই দরজাটা, মানে যেখানে টিকিটটা চেক করবে আর কি, যিনি চেক করবেন CD4। এটা সব জায়গায় থাকে না। আমি ধরো সাপের দেখার টিকিট কেটেছি, আমি কি সেই টিকিটটা নিয়ে যেখানে পাখি রয়েছে পাখিরালয়ে ঢুকতে পারবো? নিশ্চয়ই না। তো যেখানে সাপ রাখা রয়েছে আমি সেখানেই ঢুকতে পারবো এই সাপের টিকিট নিয়ে। সেই জন্য HIV-টা হচ্ছে আমাদের সাপের টিকিট। এইখানে ঢুকলে আমরা শুধুমাত্র এই সমস্ত সেলে ঢুকতে পারবো যেখানে CD4 রয়েছে। যেই সমস্ত সেলে CD4 রয়েছে সেই সমস্ত সেলকে HIV ইনফেক্ট করবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, HIV কাদেরকে ইনফেক্ট করে, কাদেরকে অ্যাটাক করে? HIV যেই সমস্ত সেলে CD4+ এই রিসেপ্টরটা থাকবে তাদেরকে ইনফেক্ট করে। এবার এই সেলগুলো বেশিরভাগ কী হয়, সমস্ত ইমিউন সেল হয়, মানে যেই সমস্ত সেলগুলো আমাদেরকে ইমিউনিটি দেয়। এটা হতে পারে ম্যাক্রোফাজ, লিম্ফোসাইট, ঠিক আছে, মোনোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল। এই সমস্ত সেলগুলোকেই HIV ইনফেক্ট করে ওদেরকে মেরে ফেলে। যদি এই সমস্ত সেলগুলোই মরে যায় তাহলে বাইরে থেকে যদি আমাদের শরীরে ধরো অন্য কোনো কিছুর অ্যান্টিজেন ঢুকছে, তাহলে সেক্ষেত্রে এরা তো আর কাজ করতে পারছে না, এরা তো অলরেডি মরে গেছে, এরা আর কাজ করতে পারবে না। তখন সেই সমস্ত ভাইরাস বা ইনফেকশানগুলো আমাদের হবে। HIV-র সাথে সম্পর্কিত একটা ফাঙ্গির কে রিলেটেড, এটা একটা পরীক্ষা এসেছিল একবার, HIV-র সাথে কোরিলেটেড, ঠিক আছে, মানে HIV ডেফিসিয়েন্সি, মানে HIV যখন এডস করে ফেলে আমাদের শরীরে তখন একটা ফাঙ্গি রয়েছে যে ইনফেকশন করতে পারে। নাম বলতে পারবে কেউ? এটা কিন্তু পরীক্ষা এসেছিল একবার। ক্রিপ্টোকক্কাস তো কি আরেকবার বলুন কোশ্চেনটা? কোন ফাঙ্গি HIV যখন ইনফেক্ট করে দিল কোনো মানুষের শরীরে, তার মানে তার এডস হয়ে গেল। এডস হলে কি হয়, আমাদের ইমিউনিটি কমে গেল। সেই টাইমে যে কোনো ভাইরাস, যে কোনো ফাঙ্গি, যে কোনো প্যারাসাইট আমাদের শরীরকে ইনফেক্ট করতে পারে। HIV হলে আমাদের ইমিউনিটি যেহেতু লো হয়ে গেছে তখন যে কোনো রোগ আমাদের হতে পারে, আর সেই রোগেই কিন্তু মারা যায় পেশেন্ট। এইরকম একটা ফাঙ্গির এক্সাম্পল দাও। একটু আগে একজন বললো, বলো কি বললে? ক্রিপ্টোকক্কাস নিওফর্মান্স বললো। ক্রিপ্টোকক্কাস হবে, ক্যান্ডিডা, এগুলো সবই হবে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে পড়বে। এই জন্যে HIV হলে কি হচ্ছে, আমাদের ইমিউন সেলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্যে HIV আমাদের ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আমাদের ইমিউনিটিকে লো করে দেয়। এটাই বললাম তখন আমি। আচ্ছা, তারপর HIV থেকে ল্যাব ডায়াগনোসিস করতে হবে। এবার ল্যাব ডায়াগনোসিসের জন্যে কি করা হয়? প্রথমে স্যাম্পেল নিতে হয়। স্যাম্পেল কি হবে আমাদের? সেরাম। তারপরে কি করা হয়? তারপরে কিট মেথড ইউজ করা হয়, বা আর একটা টেস্ট আছে, দাঁড়াও। প্রথমে হচ্ছে নর্মাল কিট, তারপর হচ্ছে কম্ব। HIV জন্য একটা স্পেসিফিক টেস্ট আছে, কম্ব এডস, ঠিক আছে। অনেকে এটাকে কুম টেস্ট বলে না, কুম টেস্ট ব্লাড ব্যাংকের জিনিস, সেটা হচ্ছে COOMB, আর এটা হচ্ছে COMB, দুটো আলাদা জিনিস। এটা ব্লাড ব্যাংকের এই অ্যান্টিবডি, উইক অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্যে, আর এটা হচ্ছে কম্ব, COMB, কম্ব টেস্ট। এটাকে কম্ব কেন বলা হচ্ছে? কম্ব মানে কি? চিরুনি। হ্যাঁ, এখানে এরকম চিরুনির মতোই জিনিস থাকে, এরকম, এগুলোতে অ্যান্টিজেন দেওয়া থাকে, ঠিক আছে। এরকম চিরুনির মতো দেখতে হয়, এইগুলো দিয়ে মেনলি আইডেন্টিফাই করা হয়। কম্ব এডস বলে একটা টেস্ট আছে, এতে করা হয়। তারপর আর এগুলো হচ্ছে সব নন স্পেসিফিক টেস্ট। তাহলে কি? তারপর হচ্ছে ট্রাইডট বলে একটা মেথড রয়েছে। আমরা কিট কীরকম দেখে থাকি? কিট কীরকম হয়? এরকম হয়। এখানে আমরা ব্লাড দিই, বাফার দিই। এবার এখানে ধরো একটা দাঁড়ি হলো, সেটা হলো C, আর একটা যদি হয় T, তাহলে বুঝবে যে পজিটিভ। এটা হচ্ছে কিট। এরকম একটা হয় ট্রাইডট, এইরকম হয়, ত্রিভুজের মতো হয়, দুখানা ডট হয় এরকম। এগুলো হচ্ছে ট্রাইডট, তিনটে হয়, একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে HIV-1 এর জন্য, একটা হচ্ছে HIV-2 এর জন্য। ট্রাইডট মেথড এগুলো সব রয়েছে। আর স্পেসিফিক হচ্ছে ম্যাম ট্রাইডরে যখন আমরা রিএজেন্ট দিই তখন মানে ওটা শুকিয়ে যাওয়ার পরে কেন অন্য রিএজেন্ট দিতে হয়, মানে ওর উপর দিতে নেই কেন? ওটা মানে একটু জানা ছিল। অ্যাবজর্ব হয়ে যাবে না। এই সমস্ত কিট মেথড, এই সমস্ত, তারপর ট্রাইডট, এই যে সব কিছু বলছি, এদের প্রিন্সিপাল কি?
সমস্ত এগুলোর প্রিন্সিপাল কি? এগুলোর প্রিন্সিপাল একটাই, দেখো প্রত্যেকটা সাবজেক্ট একটা অপরের সাথে ইন্টারকানেক্ট। এর প্রিন্সিপাল হচ্ছে ক্রোমাটোগ্রাফি, আইসিটি, তাই তো? ইমিউন ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফিতে কি হয়, আগে তো ওরা মানে অ্যাবজর্ব করে নেবে না, তারপরে কোন অ্যান্টিজেন রয়েছে সেই অ্যান্টিজেন, এখানে এর ভেতরে অ্যান্টিজেন কোড করা থাকে। এই যে সমস্ত কিটগুলো যে আমরা পাই, এই যে সমস্ত কিটগুলো এদের ভেতরে এইখানগুলোতে, এখানে তো আমরা বাফার আর রিয়েজেন্ট দিচ্ছি, আর এই ভেতরে এইখানগুলোতে অ্যান্টিজেন, এই যে স্ট্রিপগুলো যে থাকে ভেতরে এইগুলোতে অ্যান্টিজেন কোড করা থাকে। এবার আমরা যখন সেরাম দিই, সেরামের মধ্যে কে থাকে, আমাদের অ্যান্টিবডি থাকে, আর এখানে অ্যান্টিজেন দিয়ে রাখা রয়েছে, স্পেসিফিক অ্যান্টিজেন P53 এরকম সব স্পেসিফিক অ্যান্টিজেন দিয়ে রাখা থাকে, 53 নয় 15 এরকম দিয়ে রাখা থাকে। এবার এরা কি করে, অ্যান্টিজেন তো দিয়ে রাখাটা, যদি অ্যান্টিবডি এখানে যায় তাহলে এরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করবে, আর এরকম কালার প্রডিউস করে। এরকম কালারের জন্য রিয়েজেন্ট দিয়ে রাখা থাকে, স্ট্রিপের ভেতরেই সমস্ত কিছু মানে অ্যাবজর্ব করা থাকে, এই জন্যেই করা হয়। এই যে কিট যেটা বললাম ট্রাইডটাও সেম জিনিসই হয়, এদের সমস্ত কিছু প্রিন্সিপাল একটাই, সমস্ত কিট মেথডের, আইসিটি, ইমিউন ক্রোমাটোগ্রাফি। ইনডাইরেক্ট কোম টেস্ট নয় কিন্তু আইসিটি, এখানে হচ্ছে ইমিউন ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, টেস্টিং। এইগুলো ভালো করে একটু পড়বে, এখান থেকে ল্যাব ডায়াগনোসিস পড়ে স্যাম্পেল পড়বে, টেস্টগুলো লিখে দেবে, ব্যাস যথেষ্ট। আর তার সাথে আরেকটা জিনিস যদি অ্যাড করতে পারো তো ভালো, CD4 কাউন্ট, CD4+ কাউন্ট আর ভাইরাল লোডও করা হয়। আর আচ্ছা, এগুলো তো হলো সব নন স্পেসিফিক, মানে এই যে কিট মেথডগুলো সব নন স্পেসিফিক। তাহলে স্পেসিফিক টেস্ট কি এইচআইভির জন্য? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইচআইভির স্পেসিফিক টেস্ট কি, কেউ পারবে? এলাইজা করা যায় কি? আর মলিকিউলার টেস্ট, ঠিক আছে, মলিকিউলার টেস্টগুলো হচ্ছে সব স্পেসিফিক টেস্ট। মলিকিউলার টেস্ট হচ্ছে সব কিছু স্পেসিফিক টেস্ট, এটা মাথায় রাখবে। দেখো এছাড়া হচ্ছে ওয়েস্টার্ন ব্লট করতে পারি, ব্লট মেথড করতে পারি আমরা। আর পিসিআর হচ্ছে একদম পুরো স্পেসিফিক টেস্ট, একদম সমস্ত কিছুর জন্য। যদি যে কোনো কিছু ল্যাব ডায়াগনোস যদি আটকে যায়, জেনে রাখবে ভাইরোলজির সমস্ত ল্যাব ডায়াগনোস একই রকম হয়, স্পেসিফিক টেস্ট একটাই হবে, পিসিআর। কেন করা হয় পিসিআর কেন স্পেসিফিক, এটা এবার বলে দিচ্ছি একটু। এই জিনিসগুলো আমি বলছি কারণ একটাই কারণ, এইগুলো হচ্ছে পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে। দেখ, এইচআইভি ভাইরাসে, এটা ধরো ক্যাপসিড, এর ভেতরে মলিকিউল রয়েছে, এদের রয়েছে জেনেটিক ম্যাটেরিয়াল। এই জেনেটিক ম্যাটেরিয়াল যে রয়েছে, জেনেটিক ম্যাটেরিয়ালের ধরো এটা হচ্ছে ধরো পুরো জেনেটিক ম্যাটেরিয়াল। এবার আমি একটা স্পেসিফিক ডিএনএকে, আমি ধরো একটা স্পেসিফিক আচ্ছা জিনকে আইডেন্টিফাই করতে চাইছি, যেই জিনটা এখানে রয়েছে, এইটুকু পার্ট হচ্ছে স্পেসিফিক পার্ট। এটা কেবলমাত্র এইচআইভির ক্ষেত্রেই থাকবে। ধরো এটাকে আমি এ জিন নাম দিচ্ছি, এ জিন শুধুমাত্র এইচআইভির ক্ষেত্রেই থাকবে। যদি আমি তাহলে এ জিনটাকে আইডেন্টিফাই করি, তাহলে আমরা বুঝে যাবো যে হ্যাঁ এটা এইচআইভি, আমি 100% শিওর হব। কারণ এ জিন কখনো হেপাটাইটিসের মধ্যে থাকবে না, এটা হচ্ছে এইচআইভির জন্যই স্পেসিফিক, এ জিন স্পেসিফিক ফর এইচআইভি। তাহলে আমাদের কি করতে হবে, এ জিনটাকে আইডেন্টিফাই করতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা এই পুরো এই যে জিনোমটা রয়েছে এর, ডিএনএ বা আরএনএ, এই পুরো জিনোমটাকে আমরা আলাদা করে নেব। তাহলে পুরো ভাইরাসগুলোকে সব আমাকে ভাঙতে হবে। তো প্রথমে আমাদের পিসিআর করতে হবে। পিসিআর এর প্রথম স্টেপ কি, প্রথমে আমাদের কি করতে হবে, লাইসিস বাফার দিতে হবে। লাইসিস বাফার দিয়ে এদের প্রত্যেককে আমরা ভেঙে দেবো। আমরা ক্যাপসিড এরমভাবে ভেঙে দিলাম, ক্যাপসিড সব কিছু আমরা ভেঙে দিলাম। লাইসিসের পরে আমরা কি করব, এদেরকে এক্সট্রাকশন করে নেব। এবার আমরা কাকে এক্সট্রাকশন করব, আমরা এক্সট্রাকশানে কি করব, আমরা শুধু এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে আলাদা করে নেব, বাকি সব কিছু আমরা ফেলে দেব। আমরা শুধু জেনেটিক ম্যাটেরিয়ালটাকে আমরা নিয়ে নিলাম, মানে স্পেসিফিক জিনটাকে আমরা নিয়ে নিলাম। এবার এই স্পেসিফিক জিনটাকে যখন আমরা নিয়ে নিলাম,
এরপরে আমাদেরকে ইলিউশন করতে হবে, ঠিক আছে? ইলিউশন পরে আমরা বুঝবে, এটা বাদ দিয়ে দাও। ধরো আমরা স্পেসিফিক জিনটাকে নিয়ে নিলাম, এবার ধরো এতে একখানা রয়েছে, আমরা একখানা মাপতে পারবো না মেশিনে, প্রচুর কম হবে, অত আমরা পারবো না। আমাদের কি করতে হবে, এটাকে 10 করতে হবে, 1 থেকে আমাদেরকে 10। বাফারটা লাইসিস, হ্যাঁ লাইসিস করে দেয়, লাইসিস বাফার, মানে পুরোটা ভেঙে দিল, পুরো ভাইরাসকে ভেঙে দিল। আমাদের শুধু লাগবে এইটুকু অংশ, তাহলে আমরা পুরো ভাইরাস কেন নেব? আমরা লাইসিস করে দিলাম, তারপর আদার্স এই সমস্ত জিনিসগুলো পড়ে রইলো, ভাঙা টুকরোগুলো আমরা সেগুলো নেবো না, এক্সট্রাকশন করে শুধু আমাদের এই জিনটুকুই আমরা নিয়ে নিলাম, জিনটুকু নিয়ে নিলাম। এবারে তো একটা রয়েছে, একটা থেকে আমাদের 10টা করতে হবে। তো এই জন্য কী করবো আমরা প্রথমে, এবার পিসিআর এর অ্যাম্পলিফিকেশনটা করবো। পিসিআরকে বলা হয় জেরক্স মেশিন, জেরক্স মেশিন বলা হয়। এ কী করে, পিসিআর কী করে, আমরা জেরক্সের দোকানে গিয়ে কী করি, আমরা একটা জেরক্সের পেপার নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা জেরক্স করি, তার ডুপ্লিকেট করি। সেরকম পিসিআরে এই জিনোমটার ডুপ্লিকেট 10খানা বা 20খানা এরকম আমরা বের করবো। তাহলে কী করবে, কে প্রথমে ডিন্যাচুরেশন করা হয় 95 ডিগ্রি সেন্টিগ্রেডে, প্রচুর সেন্টিগ্রেড ডিন্যাচুরেশন করা হয়। ডিন্যাচুরেশনে কী করা হয় দেখো, ধরো এটা ডবল স্ট্যান্ডার্ড একটা ডিএনএ রয়েছে, ডিন্যাচুরেশনের পরে আলাদা হয়ে যাবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, এরকম একটা আলাদা আলাদা স্ট্যান্ড হয়ে যাবে, হয়ে গেল একটা আলাদা স্ট্যান্ড। এরপরে করতে হবে অ্যানিলিং, ঠিক আছে? অ্যানিলিং এটা করতে হবে আমাদের, টেম্পারেচার কমিয়ে আনবো, 55 আনবো। এতে কি করা হয়, এই যে স্ট্যান্ডটা রয়েছে না, সিঙ্গেল হয়ে যাবে না সিঙ্গেল তো আগে হয়ে গেছে ডিন্যাচুরেশন। অ্যানিলিং এ প্রাইমার আনবো, অ্যানিলিং এ অ্যানিলিং এ প্রাইমার আনবো। প্রাইমার কি করে, প্রাইমার জেনে রাখবে, এরকমভাবে বাড়ানো তো হেল্প, দাঁড়াও একটা প্রাইমার এনে দিচ্ছি। প্রাইমার আন, এর দুখানা পার্ট হয়, এদিকে একটা এরকম সামনের দিকে একটা থাকে, এখানে ফ্লুরোসেন্স লাইট দেওয়া থাকে, ফ্লুরোকম, আর পেছন দিকে একটা জিনিস থাকে। এ কি করে, ফ্লুরোকমকে ইনহিবিট করে। ফ্লুরোকম কি করবে, কালার দেবে, ফ্লুরোসেন্স। আর পেছন দিকে যেটা থাকে কালো রঙের, যেটা গোল দেখা যাচ্ছে, এই ফ্লুরোকমকে কাজ করতে দেয়, ইনহিবিট করে। তাহলে এবার কি হবে, প্রাইমার আসছে তো, এবার প্রাইমার আসার ফলে এখানে এবারে বাড়তে শুরু করবে। কীভাবে বাড়বে দেখো, এই যে লাইনগুলো টানছে, এগুলো কি, এগুলো এক একটা নিউক্লিওটাইড। এবার এই প্রাইমার এসে এদেরকে আস্তে আস্তে বাড়াবে, এখানে প্রাইমার নিউক্লিওটাইডগুলোকে এবার আনবে। এখানে আমাদের আর একটা আসবে, এনজাইম আসবে, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এসে কি করবে, এদিকে আরও বাড়াবে। মানে এই যে ওপরেরগুলো তো শুধু রয়েছে, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এরা হয়ে রয়েছে, এটা হচ্ছে সব সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এদেরকে ডবল স্ট্যান্ড করতে হবে, এদেরকে ডবল স্ট্যান্ড করবে। এটা করবে ডিএনএ পলিমারেজ, ট্যাগ পলিমারেজ বলে একটা থাকে, ডিএনএ পলিমারেজ, এরকমভাবে বাড়াবে। এই যে আমরা যেটা প্রাইমারটা এনেছি না, প্রাইমার এদেরকে রাস্তা দেখাবে, প্রাইমার রাস্তা দেখাবে, ঠিক আছে? প্রাইমার এদেরকে গাইড করবে যে হ্যাঁ এবার এই দিকে আসো। তাহলে এখানে এরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেছিলো যেটা, এটা এখানে ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এবার কত শেষ হবে এটা কীভাবে বুঝবে, এই যে পেছন দিকে যে এই যে বলছি না, প্রাইমারের যে দুটো কালার রয়েছে, একটা লাল একটা কালো, এই লাল যেটা রয়েছে এটা ফ্লুরোক্রোম, ফ্লুরোসেন্স কালার দেবে, কতগুলো এখানে এই জিনের টুকরো হয়ে গেছে, মানে কতগুলো অ্যাম্পলিফাই হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এর জন্য একটা মেশিন রয়েছে, সেই মেশিনটার নাম হচ্ছে থার্মাল সাইকেলার বলে একটা মেশিন আছে। এই মেশিনটা এগুলো সমস্ত কিছু রিডিং নেবে, যে কতগুলো একটা জিন থেকে কতগুলো জিন হয়েছে, সেটা কীভাবে বুঝবে, এই যে কালারটা, এই যে আমাদের কালার দিতে হবে, কালারটা দেবে কীভাবে, তো এদেরকে আলাদা করে রেখেছে, মানে একে ইনহিবিট করছে, তো আমাদেরকে তো এই যে ব্ল্যাক কালারের যে বলটা রয়েছে একে সরিয়ে দিতে হবে। এটা কে করবে, এটা করে হচ্ছে এই যে ট্যাগ পলিমারেজ রয়েছে, ট্যাগ পলিমারেজের একটা অ্যাক্টিভিটি রয়েছে, কাঁচির মতো সিজারের অ্যাক্টিভিটি রয়েছে, সব কিছু কেটে দেয়। এই কী করবে, একে পুরো কেটে দেবে, তাহলে এরকম টুকরো টুকরো হয়ে যাবে পলিমারেজ,
এই প্রাইমারটা এরকম সব আলাদা আলাদা হয়ে যাবে, লাল কালো এরকম তো আলাদা হয়ে যাবে। এবার যখন আলাদা হয়ে যাবে তখন এই যে লাল অংশটা ছিল, ধরো এটা লাল অংশটা ছিল, এ কালার প্রডিউস করে দেবে যে কতগুলো এখানে নতুন জিন তৈরি হয়েছে, কালার প্রডিউস করে দেবে। তারপরে থার্মাল সাইক্লেরা এই মেশিনে এরা রিডিং নিয়ে নেবে এবং আমাদেরকে দেখিয়ে দেবে যে কতগুলো হয়েছে। ধরো 50টা কপি তৈরি হয়ে গেছে, তার মানে এতগুলো কপি তৈরি হয়েছে এইটুকু টাইমে, তার মানে বুঝতে হবে যে ভাইরাল লোড প্রচুর, মানে এইভাবেই সব বোঝা যায়। ধরো কারো 10টা হয়েছে, তার মানে তার শরীরে ভাইরাল লোড বেশি নয়, এইভাবে আমাদের বুঝতে হবে। একটা গ্রাফ দেয়, কিরকম গ্রাফ দেয় দেখো, যত বাঁদিকে যাবে ঠিক আছে যত তার ভাইরাল লোড বাড়বে, মানে ভাইরাল লোড বাড়বে হচ্ছে ওপরে গেলে। ধরো একটা দিচ্ছে হচ্ছে প্রথম একটা গ্রাফ, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু, এর ওপরে গেলে পজিটিভ। ধরো একটা দিচ্ছে এইরকম, এরকম একটা দিচ্ছে হচ্ছে এইরকম, একটা দিচ্ছে এইরকম। তাহলে এবার তোমরা বলো যে কে পজিটিভ কে নেগেটিভ, আর কারো কে কোন ভাইরাস সবচেয়ে বেশি মানে প্রচুর পরিমাণে রয়েছে, ভাইরাল লোড বেশি কার। এটা ধরো 1 নম্বর ব্লুটা, এটা 2 নম্বর কালোটা, 3 নম্বর হচ্ছে সবুজটা। বলো কে পজিটিভ কে নেগেটিভ, এই গ্রাফগুলো দেখে বুঝতে হবে। তিন নম্বর সবুজটা কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কেন নেগেটিভ? না এই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা টেনেছে, এটাকে বলা হয় থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ড মানে হচ্ছে এর ওপরে গেলে বলবো যে পজিটিভ। কিন্তু 3 নম্বর দেখতে পাচ্ছি সবুজ রঙের কার্ভটা, মানে এটা একটা ভাইরাস, এই ভাইরাসের কার্ভটা দেখতে পাচ্ছি যে বাড়েনি, এর ওপর যায়নি, তার মানে এই হচ্ছে নেগেটিভ, যে এইচআইভি একে ইনফেক্ট করেনি। তারপরে হচ্ছে 1-এ চলে আসি, 1-এরটা দেখতে পাচ্ছি যে ওপরে গেছে, ঠিক আছে, মানে থ্রেশহোল্ড ভ্যালু পেরিয়ে গেছে, তার মানে বুঝতে হচ্ছে এটা পজিটিভ। আর 2 নম্বরটাও পেরিয়ে গেছে, কিন্তু 2 1-এর থেকে কম, তাহলে এটা বুঝতে পারছি যে 2 নম্বরও পজিটিভ, কিন্তু এর ভাইরাল লোডটা একটু কম এই পেশেন্টের। তাহলে সবচেয়ে বেশি কার, প্রথম পেশেন্টের। এইভাবে আমরা পিসিআর দেখে বুঝতে পারি। এটা হচ্ছে পুরো একদম ওই জিনটা কতটা রয়েছে এটা আমরা বুঝতে পারি, স্পেসিফিক জিন। এই জন্য পিসিআর হচ্ছে সবসময় স্পেসিফিক টেস্ট, পিসিআর হচ্ছে মলিকুলার একটা টেস্ট। তাহলে এটা পিসিআর ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট থাকলে বলো পিসিআর থেকে, আর ক্লিয়ার হলেও বলো। পায়েল? পিসিআরটা বড় ওই এক্সটেনশনটা বলবে, মানে ডিনারেশনে পড়ার পর কি করলেন একবার একটা শর্টে বলে দিন। এক্সটেনশনটা মোট বাকি আছে তো? আচ্ছা শেষ স্টেপটা যেটা দেখো, ডিন্যাচুরেশনে কি হচ্ছে, 95 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার দেওয়ার ফলে যে ডবল স্ট্যান্ডার্ড ছিল, ডবল স্ট্যান্ডার্ড কি, এটা একটা স্ট্যান্ড আর নিচে একটা স্ট্যান্ড, দুখানা স্ট্যান্ড ছিল, ডবল স্ট্যান্ডার্ড ছিল। ডিন্যাচুরেশনের ফলে বেশি টেম্পারেচার দেওয়ার ফলে কি হবে, টেম্পারেচার দেওয়ার ফলে এটা আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা। তাহলে এরকম ধরো একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, নিচে আর একটা কিন্তু রয়েছে, দুটোতে একই রকমই কাজ হবে। একটা স্ট্যান্ড আলাদা হয়ে গেল, সিঙ্গেল স্ট্যান্ড হয়ে গেল এটা। এবারে সিঙ্গেল স্ট্যান্ড এটা হলো ডিন্যাচুরেশন। এরপরে হয় অ্যানিলিং, 55 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যানিলিং, 55 থেকে 58 এরকম টেম্পারেচার থাকে। অ্যানিলিংয়ে কি হয়, অ্যানিলিংয়ে এই যে সিঙ্গেল স্ট্যান্ড যেগুলো হয়ে গেল, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে দুখানা স্ট্যান্ড রয়েছে এখান থেকে আমাদের 4খানা স্ট্যান্ড করা, ঠিক আছে, 2টো থেকে 4টে করতে হবে। তার জন্য কী করতে হবে, ওই 2টোকে আলাদা করে নেবো, এদের সাথে আমরা নতুন কাউকে অ্যাড করে দেবো, তাহলে আমাদের 4টে হয়ে যাবে। এইভাবেই করা হয়। এই যে আলাদা স্ট্যান্ড এক করে হয়ে গেল, এদের সাথে এখানে একটা জিনিস অ্যাড করা, সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার কি করে, প্রাইমার গাইড করে। প্রাইমার এসে গাইড করবে কাকে, এই যে ডিএনএ পলিমারেজ বলে এনজাইম রয়েছে, ডিএনএ পলিমারেজ কি করবে, পলি মানে বাড়াবে, মানে এ বাড়াবে, কাকে বাড়াবে, এই যে নিচের যে নিউক্লিওটাইডগুলো বাড়াবে, মানে এই যে একটা তো রয়েছে উপরে, নিচে বাড়াতে তো হবে। এটা কে করে, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজকে রাস্তা দেখায় এই প্রাইমার, প্রাইমার গাইড করে, প্রাইমার গাইড করে দিচ্ছে, তার মানে নিচেরগুলো বানিয়ে নিচ্ছে। এবার যখন বানানো কমপ্লিট তখন এবার সিগন্যাল দিতে হবে যে কমপ্লিট। কে সিগন্যাল দেবে, যে সিগন্যাল দেবে যে কতটা হয়েছে সেটাই হচ্ছে এইটাই কালো রঙের, এই লাল রঙের বলটা, যেটা প্রাইমারের মধ্যে থাকে, ঠিক আছে, ফ্লুরোক্রোম। কিন্তু এর কাজকে বাধা দেয় কালো রঙেরটা,
তো আমাদের কী করতে হবে, বাদ দিতে হবে এদেরকে। এই জন্যে এবার ডিএনএ পলিমারেজের একটা অ্যাক্টিভিটি রয়েছে, ট্যাগ পলিমারেজের, কাঁচি, এই সিজারের মতো কাজ করে, সব কিছু কেটে দেয়। এ কী করবে, এই দেখো প্রাইমারকে পুরো ভেঙে দিয়েছে, 3টে অংশে ভাগ করে দিয়েছে। তাহলে এই কালোটা আলাদা হয়ে গেল, এই লালটা এদিকে পড়ে রইলো। এ কী করবে, কালার প্রডিউস করে দেবে। কেন কালার প্রডিউস করবে, যে থার্মাল সাইক্লের এই মেশিনের ভেতরে এগুলো কিন্তু সব হচ্ছে। আচ্ছা, শেষের প্রসেসটাকে বলা হয় ইলংগেশন। ইলংগেশন হয় 72 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার কি করবে, কতগুলো এরকম প্রাইমারি এই যে লাল অংশটা চেক করবে, যে রিডিং নেবে যে কতগুলো এরকম নিউক্লিওটাইড তৈরি হয়েছে, কতগুলো এরকম আরও স্ট্যান্ড তৈরি হয়েছে। এরকম রিডিং নিয়ে কী করবে, মেশিন রয়েছে, থার্মাল সাইকেলের যে মেশিন রয়েছে, মেশিনে পাঠিয়ে দেবে। আর মেশিন এরকম একটা গ্রাফ দেবে। এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো যে সেই মানুষের শরীরে সেই ভাইরাসের স্পেসিফিক জিনটা আছে কি না। এই থ্রেশহোল্ড ভ্যালুর ওপরে যেগুলো চলে যাবে তাদের মানে আছে, এইচআইভি হয়েছে 100% শিওর। কতটা হয়েছে, যার এরকম কম থাকবে তার ভাইরাল লোড কম, আর যার পুরো একদম থ্রেশহোল্ডের নিচে থাকবে তার ইনফেকশন হয়নি। এটা হচ্ছে পুরো একদম পিসিআর মেথড। এবার ক্লিয়ার? এইচআইভি নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। এইচআইভির ল্যাব ডায়াগনোসিস জেনে রাখবে, পিসিআর হচ্ছে একদম স্পেসিফিক ব্যাস। এবার হচ্ছে পক্স, অ্যাডিনো আর হার্পিসে চলে আসি। পক্স ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, হার্পিস ভাইরাস, অর্থোমিক্সো, প্যারামিক্সো, এগুলো থেকে এদের ল্যাব ডায়াগনোসিস করবে। আর এদের ক্যাপসিডের স্ট্রাকচারগুলো একটু পড়বে, আর কে কী রোগ করে শুধু এইগুলো পড়বে, তাহলেই যথেষ্ট, ব্যাস। এবার আমি প্রথমটায় চলে আসি, জেনারেল ক্যারেক্টার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ভাইরাস। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ভাইরোলজির যে ভাইরাসের জেনারেল স্ট্রাকচার যেটা ছিল একদম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি বারবার এটা কেন বলছি, দেখো আজকে এইটা হলেই বুঝতে পারবে। এটা প্রথম ক্লাস নেওয়া ছিল, ভাইরোলজি ইন্ট্রোডাকশন ক্লাস। এই যে ভাইরাসগুলো যে রয়েছে এদের সমস্ত শেপ আলাদা, কারো এরকম পলিহেড্রাল, এগুলো স্পেরিকাল, এগুলোকে বলা হচ্ছে হেলিকাল, ঠিক আছে, এগুলো কমপ্লেক্স। এই স্ট্রাকচারগুলো পড়তে হবে, কোন স্ট্রাকচারকে আমরা কীরকম স্ট্রাকচার বলি, কেন বলি, এগুলো পড়তে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমে পড়ি, ভাইরাস আবিষ্কারগুলোর থেকে একটু পড়ে নিতে হবে। ইনভেনশন, ডিসকভারি, এগুলোকে পড়তে হবে। এখান থেকে কী পড়তে হবে, যে প্রথম ভাইরাস, দেখো 1890 সালে প্রথম কি আবিষ্কার করেছিল, ডিমিট্রি ইভানস্কি চ্যাম্বারল্যান্ড ফিল্টার, এর একটা ফিল্টার ছিল, ওইটা স্টাডি করতে গিয়ে টোবাকো মোজাইক ভাইরাসকে পেয়েছিল। টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে, কোথেকে পেয়েছিল, টোবাকো গাছের থেকে, তামাক গাছ থেকে পেয়েছিল। এটা প্রথম পাওয়া গেছিল, ডিমিট্রি ইভানস্কি পেয়েছিল। এটা মাথায় রাখবে যে টোবাকো মোজাইক ভাইরাস, ব্যাস। এখান থেকে এইটুকু শুধু পড়বে, বাকিগুলো পড়ে নিও যদি ইচ্ছা। এবার একটা বেসিক স্ট্রাকচার, একটা ভাইরাসের বেসিক একটা ডায়াগ্রাম কি হয় এটা একটু পড়ে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি কিন্তু আসতেই পারে যে কোশ্চেন, যে ভাইরাসের নর্মাল স্ট্রাকচার। দেখো প্রথমে হচ্ছে ভাইরাসের জিনোম, ভেতরে এরকম যে জিনোম রাখা থাকে, এগুলো হচ্ছে জিনোম, এরকম এসের মতো করে রাখা থাকে, স্ফেরিক্যাল হিসাবে রাখা থাকে। এবার এর বাইরে দেখো একটা ষড়ভুজাকার একটা স্ট্রাকচার রয়েছে, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে নিউক্লিও ক্যাপসিড বা ক্যাপসিড। ক্যাপসিড নাম হলো নিউক্লিও ক্যাপসিড। কেন বলছে, কারণ এ আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালকে রাখছে ভেতরে, ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। তাহলে ক্যাপসিডের ভেতরে কে থাকবে, এমসিকিউ, জিনোম থাকবে। আরএনএ হতে পারে বা ডিএনএ হতে পারে, বা ডিএনএ হতে পারে। তার বাইরে কি থাকবে, তার বাইরে এরকম এই সাইটোপ্লাজম থাকবে। তারপরে বাইরে হচ্ছে এইগুলো যে থাকে, এগুলো কি, এইগুলো, এই যেগুলো রয়েছে নীল রঙের, এগুলো হচ্ছে ভাইরাল টেগুমেন্ট। এটা সমস্ত ভাইরাসের থাকে না। তারপরে থাকবে হচ্ছে এইরকম একটা, এই যেটা থাকবে এটাকে বলা হচ্ছে এনভেলপ। বাইরে থাকবে হচ্ছে লাল রঙের একটা এরকম মেমব্রেন, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে এনভেলপ। যেমন আমরা ব্যাকটেরিয়ার বলি যে সেল মেমব্রেন, সেরকম ভাইরাসের থাকে এনভেলপ। আর এনভেলপের গায়ে অনেকগুলো এরকম জিনিস থাকে, এরকম স্পাইকের মতো জিনিস থাকে, এগুলোকে বলা হয় এনভেলপ প্রোটিন, ঠিক আছে। একটা বেসিক স্ট্রাকচার কি, প্রথমে ভেতরে থাকে ভাইরাল জিনোম, কি কি থাকবে বলছি, প্রথমে ভাইরাল জিনোম, তারপরে ক্যাপসিড,
তারপরে হচ্ছে টেগুমেন্ট, তারপরে এনভেলপ 4-এ, তারপরে এনভেলপ প্রোটিন 5-এ। এইটা ভালো করে মাথায় রাখবে। সবচেয়ে ভেতরে কে থাকে ভাইরাসের, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সবচেয়ে ভেতরে থাকবে জিনোম। সে যে কোনো ভাইরাসই হোক না কেন, সবচেয়ে ভেতরে থাকবে জিনোম, সেটা হবে আরএনএ বা ডিএনএ। এবার জিনোম কার মধ্যে সুরক্ষিত থাকে? ক্যাপসিডের মধ্যে জিনোম থাকে। তার বাইরে থাকবে এনভেলাপ, তারপরে এনভেলাপ প্রোটিন। এনভেলাপ প্রোটিনগুলোকে স্পাইক প্রোটিনও বলা হয়। এরপরে ভাইরাস কিন্তু জীব, আমরা বলেছিলাম যে জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু ভাইরাস। কেন? ভাইরাস আর স্মলেস্ট অবলিগেট ইন্টারসেলুলার ইনফেক্টিভ এজেন্ট। কারণ হচ্ছে ভাইরাস যখন আমাদের শরীরের মধ্যে থাকবে, মানে জীব ও জ্বরের মধ্যবর্তী কেন বলা হয়? যখন কোনো জীবের শরীরে থাকবে, মানে হচ্ছে মানুষের শরীরে বা যে কোনো কিছু জীবের শরীরে থাকবে, তখন সে বেঁচে থাকবে। বেঁচে থাকার একটা লক্ষণ কি? আমরা জীবের লক্ষণ পড়েছিলাম। কিন্তু জীব কাকে বলবো? যে মাল্টিপ্লিকেশন করবে, একটা থেকে দুটো হবে, এইগুলো যে করবে তাকে আমরা বলি জীব। যখন কোনো ভাইরাস কোনো লিভিং অর্গানিজমে হোস্টের মধ্যে থাকবে, তখন ভাইরাস এরকম মাল্টিপ্লিকেশন করে একটা থেকে দুটো হবে, তখন সে জীবের মতো আচরণ করছে, মানে লিভিং। আর যখন ভাইরাস কোনো জড় বস্তুর মধ্যে থাকবে, ধরো কোনো টেবিল চেয়ার, এগুলোর মধ্যে কিন্তু ভাইরাস থাকতে পারে। এই জন্য আমরা কোভিড-19 টাইমে কি করছিলাম? আমাদের মোবাইল ফোন, পেন, খাতা, টেবিল চেয়ার সব কিছুকে আমরা স্যানিটাইজ করছিলাম। যখন কোনো জড় জিনিসের মধ্যে ভাইরাস থাকবে, সে তখন জ্বরের মতোই আচরণ করবে, তখন মাল্টিপ্লিকেশন করবে না। এই জন্য আমরা ভাইরাসকে লিভিংও বলি না, নন লিভিংও বলি না, তাদের মধ্যবর্তী একটা স্টেটে থাকে। ভাইরাস তাহলে কি? স্মলেস্ট অবলিগেট ইন্টারসেলুলার ইনফেক্টিভ এজেন্ট। অবলিগেট ইন্টারসেলুলার কেন? কারণ ভাইরাস কোনো সেলের ভেতরে ছাড়া বাঁচতে পারবে না, এই জন্যই অবলিগেট ইন্টারসেলুলার বলা হয়। এর ডিএনএ থাকতে পারে বা আরএনএ থাকবে, কিন্তু দুটো কখনো থাকবে না। ঠিক আছে? এই জিনিসগুলো সব ভালো করে পড়ে নেবে, এগুলো সব দিয়ে রাখা রয়েছে। যেটা বললাম যে লিভিং আর নন লিভিং এর মধ্যবর্তী বলা হয়, কারণ এখানে এই কারণটা লিখে রাখা, যেটা মুখে বললাম, এখন বাংলায় বললাম, সেটা ইংলিশে লেখা রয়েছে। আচ্ছা, এবারে এইটা একটু ইম্পর্টেন্ট, দেখো এর স্ট্রাকচার যেটা বললাম ক্যাপসিড। আমি কেন নিউক্লিও ক্যাপসিড বলছি? কারণ হচ্ছে এই একটা ধরো এর ভেতরে যে এই যে জিনোমটা রয়েছে না, জিনোমটার জন্যই আমরা একে নিউক্লিও ক্যাপসিড বলছি। এবার কোন কোন ভাইরাসের এনভেলপ রয়েছে, বাইরের যে এনভেলপটা থাকে, এনভেলপ, এটা এনভেলপ গোল মতোটা, এই এনভেলপটা কোন কোন ভাইরাসের থাকে? প্রত্যেকটা ভাইরাসের কিন্তু এনভেলপ থাকে না। কার কার থাকে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইচআইভি, করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, এইচসিভি, এইচবিভি, হেপাটাইটিস ভাইরাসের মধ্যে থাকে। তারপর হচ্ছে এনভেলপ। এই দেখো সমস্ত কিছু এখানে দিয়ে রাখা রয়েছে। এনভেলপ সবার থাকে না, কিছু কিছু থাকে। কাদের থাকে না তাহলে? নন এনভেলপ ভাইরাস কারা? নরো ভাইরাস, পার্ভো ভাইরাস, হেপাটাইটিস এ, ই। হেপাটাইটিস এ আর ই এর কিন্তু থাকে না এনভেলপ, কিন্তু হেপাটাইটিস বি এর থাকে। হেপাটাইটিস বি এর এনভেলপ থাকে। আর হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, এরা আরএনএ ভাইরাস। হ্যাঁ, ভাইরোলজির যে শর্ট নোট যে পরীক্ষায় আসে, ভায়োলজি এখান থেকে কিন্তু শর্ট নোট প্রচুর আসে এই টপিকটা থেকে, জেনারেল প্রপার্টিস থেকে ভাইরাসের আসে। এই ক্যাপসোমার, ভিরিয়ন কাকে বলে? ঠিক আছে, ভিরিয়ন হচ্ছে ভাইরাসের যেই পার্টিকেলটি ইনফেক্টিভ ফর্মে থাকে তাকে বলা হয় ভিরিয়ন। তারপর ডিফেক্টিভ ভাইরাস, ট্রান্সক্রিপশন, ঠিক আছে, সাব ইউনিট, উইন্ডো পিরিয়ড কাকে বলে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু শর্ট নোট হিসাবে পরীক্ষায় আসতে পারে। সাইজ দেখো, ভাইরাস হচ্ছে ভাইরাসের সবচেয়ে বড় ভাইরাস আর ছোট ভাইরাস কে? ভাইরাস ব্যাকটেরিয়ার থেকেও ছোট আমরা জানি, ডায়ামিটার 20 থেকে 400 এরকম হবে ডায়ামিটার। সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে পার্ভো ভাইরাস, 20 ন্যানোমিটার। আর 400 তাহলে কি হবে? পক্স ভাইরাস। সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস, আর সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে পার্ভো ভাইরাস, এটা মাথায় রাখবে। আর যে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া সে পক্স ভাইরাসের সমান সাইজ। সবচেয়ে স্মলেস্ট ভাইরাস পার্ভো, আর সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস। এদের কোন ভাইরাসের শেপ কিরকম এটা পড়বে। বেশিরভাগ ভাইরাস ফেরিক্যাল শেপেড হয়, এরকম গোল রাউন্ড শেপের। কিন্তু বুলেটের মতো দেখতে ভাইরাসের নাম কি? কোশ্চেন আসরে র্যাবিস ভাইরাস। ব্রিক শেপ, ইটের মতো কোন ভাইরাস? অ্যাডিনো ভাইরাস। আর হুইল শেপ, চাকার মতো রোটা ভাইরাস। আর সিমেট্রি, কে এরকম পলিহেড্রাল, স্ফেরিক্যাল, হেলিকেল, কমপ্লেক্স, এইগুলো কিন্তু আসতে পারে। কমপ্লেক্স হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজ। ম্যাম আগের শেপটা একবার দেখান, ওই
বুলেট শেপ ওইটা একবার দেখান একটু। বুলেট শেপ এই তো এইরকম বুলেট শেপ হচ্ছে আমাদের র্যাবিস ভাইরাস। র্যাবিস কিন্তু সিলেবাসে এইভাবে নেই। র্যাবিস দেখো, র্যাবিস সিলেবাসে এইভাবে নেই। র্যাবডো ভাইরাস, র্যাবডো ভাইরাস বলে একটা টপিক রয়েছে। এই র্যাবডো ভিডিডি হচ্ছে একটা ফ্যামিলি। র্যাবডো ভিডিডির আন্ডারে র্যাবিস পড়ে, ঠিক আছে? র্যাবডো ভাইরাসের মধ্যে র্যাবিস পড়ে, এটা মাথায় রাখবে। এইভাবে কিন্তু র্যাবিস ভাইরাস এইভাবে সিলেবাসে লেখা নেই, র্যাবডোর মধ্যে র্যাবিসটা পড়ে যাচ্ছে। এখান থেকে স্ট্রাকচারগুলো একটু পড়ে নিও। তারপর স্টেট, দুখানা স্টেট হয়, এক্সট্রা সেলুলার আর ইন্টারসেলুলার। ইন্টারসেলুলার কখন বলছে? যখন জীবের মতো থাকবে শরীরের ভেতর। আর এক্সট্রা সেলুলার হচ্ছে যখন বাইরে থাকবে। এইগুলো সব লেখা রয়েছে ভিডিওন পরীক্ষাতে। এই যে এই পিডিএফটা থেকে যে সব ভালো করে পড়বে। এই পিডিএফটা জেনে রাখবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পিডিএফ, কারণ হচ্ছে এখান থেকে সমস্ত শর্ট নোট পরীক্ষায় আসে, ঠিক আছে? ভাইরাসের ক্যারেক্টার ভালো করবে, ভাইরাস, ভাইরয়েড, ভিরিয়ন, ক্যাপসোমার, এই 4-5টা জিনিস ভালো করে পড়বে। কারণ প্রায়ন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটা এমএসসি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? ওখানেও এই প্রায়ন্স এসেছিল এমএসসির এক্সামে, এন্ট্রান্সে প্রায়ন্স, ঠিক আছে? এইগুলো সব দিয়ে রাখা রয়েছে। দেখো এখানে একটা পুরো চার্ট দিয়ে রাখা রয়েছে, ডিএনএরও চার্ট রয়েছে। আরএনএ ভাইরাস কারা? আরএনএ ভাইরাস প্রথম হতে পারে ডবল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ঠিক আছে? তারপরে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড আরএনএ কারা? না, রিও ভাইরাস। আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড দুটো ভাগে ভাগ করা যায়, একটা পজিটিভ স্ট্যান্ড আর একটা হচ্ছে নেগেটিভ সেন্স। পজিটিভ সেন্সের মধ্যে নন এনভেলাপ, এনভেলাপ, এরকমভাবে ভাগ করা যায়। যেমন হচ্ছে পিকনো ভাইরাস, পিকর্না ভাইরাস, টোগা ভাইরাস। আর এনভেলাপ কারা? এনভেলাপ হচ্ছে অর্থোমিক্সো, প্যারামিক্সো, অ্যাডিনো, এগুলো হচ্ছে সমস্ত কিছু। বা র্যাবডো ভাইরাস, র্যাবিস যেটা একটু আগে পড়লাম, এইচআইভি এইডস যে করে, রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস কাকে বলে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম থাকে। আমরা কি জানি সেন্ট্রাল ডগমায় কি হয়? সেন্ট্রাল ডগমাতে প্রথমে হয় কনজুগেশন, প্রথমে হয় রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ, তারপরে হয় ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, তারপরে হয় ট্রান্সলেশন আরএনএ থেকে প্রোটিন। কিন্তু আরএনএ থেকে আবার ডিএনএ করে দেয়, সেটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা। এই এনজাইমটা রেট্রোভাইরাসের মধ্যে থাকে। রেট্রোভাইরাসের একটা এক্সাম্পল হচ্ছে এইচআইভি। মানে এইচআইভি আমাদের আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। এইচআইভি কিন্তু আরএনএ ভাইরাস, কিন্তু এর ডিএনএ কীভাবে আসে তাহলে? এটা জিনোমে, কারণ এই রেট্রোভাইরাস এই আরএনএ থেকে ডিএনএতে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এইগুলো হলো পুরো ভাইরোলজির জেনারেল টপিক। এটার একটা পুরো ক্লাস রেকর্ডিং পুরো দিয়ে রাখা রয়েছে, ওটা আমি আবার শেয়ার করে দেবো, ওটা ভালো করে দেখো। আজকে যেহেতু পুরো পড়াচ্ছি তাই জন্য পুরোটা বেরোভাবে ভালো বলা সম্ভব না। এই পিডিএফটা যেটুকু তাও ইম্পর্টেন্ট ছিল বলে দিয়েছি, ওটা পাঠিয়ে দেবো, ওইটা দেখে নিও। ভাইরোলজির এই জেনারেলটা থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে, জেনারেল থেকে, এইচআইভি থেকে, হেপাটাইটিস থেকে। এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ভাইরোলজি। পড়ো, হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। এখান থেকে 20 নাম্বার মতো পরীক্ষায় আসে, ভালো করে পড়ো, আরামসে হয়ে যাবে সব।